ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ভারতের বিদেশ নীতি সম্পর্কে। ভারতের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের জানতে হবে যে বিদেশ নীতি কাকে বলে। বিদেশ নীতির ইংরেজি টার্ম কি? ইংরেজি টার্ম হচ্ছে ফরেন পলিসি। পৃথিবীতে বহু দেশ আছে, কি তাই তো? এই দেশগুলো বর্তমানে এককভাবে তার আর্থিক, সামাজিক, রাজনৈতিক, সামরিক উন্নতি করতে পারবে? তোমার কি মনে হয়, তোমাদের পারবে? এককভাবে একা পারবে একটা দেশ উন্নতি করতে? পারবে না। তাহলে প্রত্যেকটা দেশকে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয়। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা দেয়, সেটা হলো ডিপেন্ডেন্সি থিওরি। ডিপেন্ডেন্সি থিওরি মানে পরনির্ভরশীলতার তত্ত্ব। তোমরা জানো যে বিশ্বের উত্তরের দেশগুলিকে সাধারণভাবে উন্নত দেশ বলা হয়, আর দক্ষিণের দেশগুলিকে বলা হয় উন্নয়নশীল বা অনুন্নত দেশ। উন্নত দেশগুলি তাদের উন্নতিকে অব্যাহত রাখছে উন্নয়নশীল দেশগুলির উপর নির্ভর করে। প্রযুক্তি বিক্রি করছে, দ্রব্য বিক্রি করছে, বাণিজ্যিক চুক্তি করে, এখানে দ্বিপাক্ষিক চুক্তি দুটি দেশের মধ্যে চুক্তি করে, তিনটি দেশের মধ্যে চুক্তি করে, বা বিভিন্ন আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে। তার মধ্য থেকে ইউরোপীয় ইউনিয়ন, এগুলো হচ্ছে ইউরোপীয় দেশগুলির উন্নত দেশগুলির সঙ্গে যুক্ত আছে, এবং এই ইউরোপীয় ইউনিয়নের যেসব দুর্বল রাষ্ট্র আছে তাদের উপরে ইউরোপীয় ইউনিয়নের সবল রাষ্ট্রগুলি অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে। তাহলে আবার দক্ষিণের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলি, এগুলিকে টিকে থাকতে গেলে বা এদের উন্নতি করতে গেলে তারাও কিন্তু নির্ভর করছে উন্নত দেশগুলির উপর। কিন্তু উন্নত দেশগুলি চায় না যে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলি তারা স্বনির্ভর হোক। এইটা হলো ডিপেন্ডেন্সি থিওরি। এটা 1991 সাল থেকে এই থিওরি চলছে, কি তাই তো? এটা উত্তর দক্ষিণের ভাগটা 1991 সাল থেকে। 1991 আগে বিশ্ব কিন্তু পূর্ব পশ্চিমে বিভক্ত ছিল, কি তাই তো? পশ্চিমের দেশগুলোকে উন্নত ধরা হতো, আর পূর্বের দেশগুলোকে উন্নয়নশীল বা অনুন্নত ধরা হতো। তাহলে এই যে বিভিন্ন দেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, আর্থিক দিক থেকে আর অর্থনৈতিক দিক থেকে, মানে কি, এটা বাণিজ্যিক দিক থেকে সম্পর্ক, রাজনৈতিক দিক থেকে সম্পর্ক আছে। আজকে কোনো দেশে আভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে, কোনো দেশে সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা হলে, সন্ত্রাসবাদের দাপট বৃদ্ধি পেলে, আবার কোন দেশের আভ্যন্তরীণ বিপ্লবী শক্তি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করলে, সেগুলিকে দমনের জন্য সেই রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের উপরেও নির্ভর করতে হয়, অন্য রাষ্ট্রের সাহায্য নেয়, আবার অন্য রাষ্ট্র এ ব্যাপারে সাহায্য করে। কারণ কি, বিশ্বে এখন চলছে উদারনৈতিক গণতান্ত্রিক দেশ, আর সন্ত্রাসবাদ একটা বড় সমস্যা। এটা দমন করতে হবে। গণতন্ত্র প্রিয় মানুষকে, সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদীরা হামলা করছে, প্রাণহানি ঘটাচ্ছে। তাহলে আমরা দেখছি বর্তমানে দেশের আর্থিক উন্নতি, দেশের মধ্যে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন, দেশের মধ্যে আভ্যন্তরীণ বিপ্লবী শক্তি, আভ্যন্তরীণ সন্ত্রাসবাদী শক্তি দমনের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সমঝোতা হচ্ছে এবং ঐক্যবদ্ধভাবে এগুলিকে প্রতিরোধ করছে।
আর এইগুলো নির্ধারিত হচ্ছে একটা নীতির মাধ্যমে। এটাই হলো পররাষ্ট্রনীতি। তাহলে পররাষ্ট্রনীতি কাকে বলে? পররাষ্ট্রনীতি হলো দেশগুলির মধ্যে যে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে যে নীতির মাধ্যমে, সেই নীতিটাকে বলা হচ্ছে ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি। ভারতের পররাষ্ট্রনীতি তোমাদের সিলেবাসে আছে, এটা 12-এ আছে, বিএ ক্লাসে আছে, এটা ইউপিএসসি এক্সামে ডাব্লিউবিসিএস এবং নেট পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে এই ভারতের ফরেন পলিসি আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র নীতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা বলতো, ভারত যখন পরাধীন ছিল তখন কি ভারতের পররাষ্ট্র নীতি ছিল? পররাষ্ট্র নীতি ছিল না। ভারত তখন তো পরাধীন, ভারতের উপরে উপনিবেশিক শক্তি ব্রিটিশ, উপনিবেশিক শক্তি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, তার বিদেশ নীতি ছিল। তার বিদেশ নীতি ছিল, পররাষ্ট্র নীতি ছিল যে উপনিবেশকে কিভাবে ধরে রাখতে হবে, সেইভাবে সে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করত। যে সম্পর্ক তৈরি করত যে নীতির মাধ্যমে, সেটা হচ্ছে ফরেন পলিসি। তাহলে ভারত যে স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট, এবং স্বাধীন ভারতের সংবিধান রচনা করলো গণপরিষদ, 2 বছর 11 মাস 18 দিন ধরে সংবিধান রচনা করলো। প্রথমে গণপরিষদ শুরু করেছিল, পরে সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করেছে খসড়া কমিটি ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে, এবং 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে সংবিধানের খসড়া কমিটি এই সংবিধানটাকে পেশ করে। সেখানে গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানে সই করে, এবং তার 2 মাস পরে 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধানটাকে কার্যকরী করলো। তাহলে সম্পূর্ণভাবে 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো ভারতের। প্রথম নির্বাচন হলো 1952 সালে সাধারণ নির্বাচন, এবং ভারত সরকার তৈরি হলো নির্বাচনের মাধ্যমে। এই সরকার ভারতের পররাষ্ট্র নীতি গ্রহণ করলো। ভারতের পররাষ্ট্র নীতিতে এটা স্থান দেওয়া হলো যে ভারত দীর্ঘ 190 বছর ব্রিটেনের অধীনে শাসিত হয়েছে। ব্রিটিশ সরকার শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। সুতরাং ভারতের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই ভারতকে এমন একটা পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে যাতে বিশ্বের উন্নত দেশগুলির কাছ থেকে সাহায্য পাওয়া যায়, তাই তো? তাহলে আর্থিক উন্নতি নিতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সমকালীন সময়ে দেখা যায় দ্বিমেরুপ্রবণ রাজনীতি। দ্বিমেরুপ্রবণ রাজনীতি কি বলতো? গোটা পৃথিবী 2টি শিবিরে ভাগ হয়ে যায় দ্বিতীয় মহাযুদ্ধের আগে। প্রথম মহাযুদ্ধের পরে আর দ্বিতীয় মহাযুদ্ধের আগে বিশ্ব রাজনীতি বহু কেন্দ্রিক ছিল। অর্থাৎ এক্ষেত্রে দেখছি যে আমরা 7-8টা রাষ্ট্র সবল এবং শক্তিশালী, কেউ কাউকে তোয়াক্কা করে না। এই ধরনের যে বিশ্ব রাজনীতি তাকে বলা হয় মাল্টিপোলার পলিটিক্স। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি ধ্বংস হয়ে গেছে, জাপান ধ্বংস হয়ে গেছে, ইটালি ধ্বংস হয়ে গেছে। 3টি হলো অক্ষর শক্তি, এবং এরা দ্বিতীয় মহাযুদ্ধের আগে শক্তিশালী দেশ ছিল, কি তাই তো? ইংল্যান্ডকে অক্ষর শক্তির দেশ জার্মানি এর হিটলারের বাহিনী বারবার আক্রমণ করে সামরিক ক্ষতি করে দিয়েছে ইংল্যান্ডের, অর্থনৈতিক শক্তি দুর্বল করে দিয়েছে ইংল্যান্ডের। তাহলে ইংল্যান্ড যে সবল রাষ্ট্র ছিল দ্বিতীয় মহাযুদ্ধের আগে, তা আর সবল থাকলো না।
ফ্রান্সকে হিটলারের বাহিনী আক্রমণ করে 1940 সালে ফ্রান্সকে পরাজিত করলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থা দুর্বল হয়ে যায়। তাহলে ফ্রান্স দুর্বল হয়ে গেল। তাহলে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, জাপানও দুর্বল হয়ে গেল। জাপান আত্মসমর্পণ করেছে। জাপানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বে পরমাণু বোমা আবিষ্কার করেছে 1945 সালের 9ই আগস্ট, এবং 6ই আগস্ট নাগাসাকি ও হিরোশিমা, 6ই আগস্ট এবং 9ই আগস্ট, নাগাসাকিতে 6ই আগস্ট এবং হিরোশিমাতে পরমাণু বোমা ফেলে। এর ফলে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অক্ষশক্তি তাহলে ধূলিসাৎ হয়ে গেল। আর পাশাপাশি দুটি শক্তিধর রাষ্ট্রের আবির্ভাব হলো। পশ্চিমের পুঁজিবাদী দেশগুলো, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মানি তো ধ্বংসই হয়ে গেল, দুর্বল হয়ে গেল। ফ্রান্স, ইংল্যান্ড এই সমস্ত দেশগুলোর আর দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত হয়ে যায়। অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, মিলিটারি শক্তি দুর্বল হয়ে যায়। এই দেশগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধ বা তার আগে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আইসোলেশন পলিসি গ্রহণ করেছিল। সেই আইসোলেশন পলিসিকে ত্যাগ করে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলল। 1947 সালে ট্রুম্যান ডক্ট্রিন, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান আইসোলেশন পলিসিকে ত্যাগ করে দেশের আইনসভা সমর্থন আদায় করলো যে কি করে বিশ্ব রাজনীতিকে পরিচালনা করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে সোভিয়েত রাশিয়া আর সম্প্রসারণ ঘটছে। সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক ব্যবস্থা। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের একাধিক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যদি আইসোলেশন পলিসিকে গ্রহণ করে তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী দিনে বিশ্ব রাজনীতি, বিশ্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবস্থান থাকবে না, ক্ষতি হবে। তখন তার নেতৃত্বে পশ্চিমের পুঁজিবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়, ন্যাটো, সিয়াটো, সেন্টো সামরিক জোট তৈরি করে সোভিয়েতকে প্রতিরোধ করবার জন্য, সোভিয়েতের সমাজতান্ত্রিক ব্যবস্থার সম্প্রসারণকে রোধ করার জন্য এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য বিশ্ব রাজনীতিতে। অন্যদিকে তোমার সোভিয়েত রাশিয়া সেও কিন্তু শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো। বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় মহাযুদ্ধের পর দুটি রাষ্ট্র হলো, একটা সুপার পাওয়ার সোভিয়েত রাশিয়া আর একটা হচ্ছে সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখো এই দুটি দেশ বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ব করতে লাগলো। একটা মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে লাগলো, আর একটা হলো সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে। এবার ভারত এরকম পরিস্থিতিতে স্বাধীনতা পেয়েছে। ভারতের স্বাধীনতা আন্তর্জাতিক পরিস্থিতি পরোক্ষভাবে এনে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধু হিসাবে ইংল্যান্ডকে ভারতের স্বাধীনতা দিয়ে দিতে বলে। পাশাপাশি ইংল্যান্ড উপলব্ধি করেছে যে উপনিবেশকে ধরে রাখার শক্তি আমাদের নেই। হিটলার যেভাবে আমাদের আঘাত করেছে, আমাদের সামরিক শক্তি দুর্বল হয়ে গেছে, নিজেই তার দেশকে রক্ষা করার জন্য ব্যস্ত থাকছে ইংল্যান্ড। সুতরাং সেই দেশ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে 1942 থেকে শুরু করে পরে 1947 সালে 15 আগস্ট ক্ষমতা হস্তান্তর করেছে। তাহলে দেখো, তাহলে ভারতের কি করা উচিত, স্বাধীনতার পর তার বিদেশ নীতি কিরকম হওয়া উচিত? ভারত ভাবলো যে সমাজতান্ত্রিক শিবির সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে চলছে, সমাজতান্ত্রিক শিবিরে যদি যোগ দিই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের
শিবিরের দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা উন্নতির জন্য আমরা সহযোগিতা পাবো না। আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিই, ওই শিবিরে যোগ দিই, তাহলে সোভিয়েতের সাহায্য পাবো না। তাহলে একটা শিবিরে যোগ দিলে আর একটা শিবিরের সহযোগিতা পাবো না। এই কারণে ভারত জোট নিরপেক্ষ নন অ্যালিড মুভমেন্ট শুরু করে, অর্থাৎ জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে ভারতের বিদেশ নীতিতে এবং জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করে। দেখো, ভারত এই নীতি গ্রহণ করে ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে জাতি গঠনের উপরে গুরুত্ব দেয়। ভারতে অবিভক্ত ভারতে, পরাধীন ভারতে জাতিগত সমস্যা ছিল, অর্থাৎ ন্যাশনালিজম গড়ে উঠেছে ঠিকই, ন্যাশনালিজমে উদ্বুদ্ধ হয়েই তো বিপ্লবীরা প্রাণ দিয়েছে, তারা বিপ্লব করেছে। ন্যাশনালিজমে উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ লড়াই করে স্বাধীনতার দাবি করেছিল। নৌবিদ্রোহে নৌসেনারা তারা সশস্ত্র লড়াই করে ভারতকে স্বাধীন করবার পরিকল্পনা নিয়েছিলেন। আজাদ হিন্দ বাহিনী স্বাধীনতা সংগ্রাম করে যুদ্ধ করে নেওয়া শুরু করেছিল। জাপান আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে ভারতের ন্যাশনালিজম ছিল, কিন্তু ভারতের ন্যাশনালিজমকে আরো বেশি, নেশন বিল্ডিং কে বেশি গুরুত্ব দিতে হবে। আর তখন ভারত তৃতীয় বিশ্বের দেশ। তৃতীয় বিশ্বের দেশ কাকে বলে? দ্বিতীয় মহাযুদ্ধের পরে উপনিবেশিক শক্তিগুলি তাদের উপনিবেশ ছেড়ে দিতে বাধ্য হয়, আর উপনিবেশগুলি স্বাধীনতা লাভ করে 1945 থেকে 1960। এই সময়ে কটা দেশ স্বাধীনতা লাভ করেছে জানো? প্রায় 40টারও বেশি দেশ স্বাধীনতা লাভ করেছে। তো ভারত তার মধ্যে 1947 সালে স্বাধীনতা পেয়েছে একটা দেশ। তাহলে এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। রাজনৈতিক ভাবে তারা স্বাধীন, তারা সার্বভৌম শক্তি অর্জন করেছে, কথা ঠিকই, কিন্তু তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে। আর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা মানে বাণিজ্যিক দিক থেকে পিছিয়ে আছে, তোমার সামরিক দিক থেকে পিছিয়ে আছে, শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, সব দিক থেকে পিছিয়ে আছে। অনুন্নত, আন্ডার ডেভেলপড কান্ট্রি হলো এই তৃতীয় বিশ্বের দেশ। এদের বেকার সমস্যা প্রবল, এদের প্রাকৃতিক সম্পদের অভাব আছে। তৃতীয় বিশ্বের দেশ সেইগুলো যাদের প্রাকৃতিক সম্পদ অভাব, প্রাকৃতিক সম্পদ যেটুকু আছে সেটুকু ব্যবহার করার মতো শক্তি বা ক্ষমতা নেই। আর্থিক অবস্থা খুব দুর্বল, আর্থিক সংকট, জাতীয় আয় কম, মাথাপিছু আয় কম, মানুষের জীবনযাত্রার মান নিম্ন, শিক্ষার হার কম, এবং এবং এদেরকে অন্য দেশের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হবে উন্নতির জন্য। সেই কারণে ভারত তৃতীয় বিশ্বের দেশ হিসাবে ভারত যে নীতিটা গ্রহণ করলো সেটা হলো কি বলো? জোট নিরপেক্ষ নীতি। এবং ভারত এই নীতির পক্ষে দাঁড়িয়ে ভারত নেতৃত্ব দিতে লাগবে। আর ভারতের এই নীতিকে কয়েকটা রাষ্ট্র সমর্থন করেছে। জোট নিরপেক্ষ নীতি এটা গুরুত্বপূর্ণ। দেখো, সোভিয়েত রাশিয়ার পক্ষের দেশগুলোর কাছ থেকে, সোভিয়েতের কাছ থেকে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক রাষ্ট্রগুলির কাছ থেকে সহযোগিতা নিতে হবে, অর্থনৈতিক সহযোগিতা নিতে হবে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিতে হবে। তাহলে আমাদের ভারতের উন্নতি হবে। আর সদ্য স্বাধীনতা প্রাপ্ত অনেক দেশ ভারতের এই নীতিকে সমর্থন করেছেন। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাকে সমর্থন করেছেন ইন্দোনেশিয়ার সুকর্ণ, সদ্য স্বাধীনতা পেয়েছে, মিশরের রাষ্ট্রপতি নাসের, ঘানার প্রেসিডেন্ট নক্রুমা। এরা হলেন জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব বা ব্যক্তি। জোট নিরপেক্ষ আন্দোলন শুধু তাদেরই, অর্থাৎ ভারত শুধু জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে ভারতের অর্থনৈতিক উন্নতি করবে? অর্থনৈতিক উন্নতি অবশ্যই করবে, বেকার সমস্যার সমাধান করবে,
ঋণের বোঝা যাতে কমে, আত্মনির্ভরশীল অর্থনীতি, যার জন্য ভারত পরিকল্পিত অর্থনীতিকে গ্রহণ করেছে। এই যে পরিকল্পিত অর্থনীতি, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার যে পরিকল্পিত অর্থনীতি, সেটাকে কিন্তু গ্রহণ করেছে। ভারতীয় সংবিধানও গ্রহণ করেছে, ভারত সরকারও গ্রহণ করেছে। আবার সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, উৎপাদনে যাতে উৎসাহ উদ্দীপনা বাড়ে, তার জন্য ভারত উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে এবং উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রগুলির সঙ্গে ভারত সুসম্পর্ক স্থাপন করেছে। এবং ভারতের অর্থনীতি মিক্সড ইকোনমিকে গ্রহণ করেছে। পররাষ্ট্র নীতি ক্ষেত্রে যে মিক্সড ইকোনমি, এটা কোন দেশের? এটা মিক্সড ইকোনমি তখন গৃহীত হয়েছে আমেরিকাতে। মিক্সড ইকোনমি, মিক্সড ইকোনমি কাকে বলে? উৎপাদন হবে দেশের ব্যক্তি মালিকানায়, 2 উৎপাদন হবে দেশের সরকারি মালিকানায় বা রাষ্ট্রীয় মালিকানায়, 3 উৎপাদন হবে দেশের যৌথ মালিকানায়, অর্থাৎ সরকার এবং ব্যক্তি যৌথভাবে উৎপাদন করবে। 3টি সেক্টর উৎপাদন পরিচালনা করলে তাকে বলে মিক্সড ইকোনমি। তাহলে পররাষ্ট্র নীতিতে এই মিক্সড ইকোনমিকে গুরুত্ব দিলে বলেই ভারত আভ্যন্তরীণ ক্ষেত্রে মিক্সড ইকোনমিকে গ্রহণ করে। ভারত পররাষ্ট্র নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে শিবির হিসাবে নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এইসব দেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়েলফেয়ার রাষ্ট্রের তত্ত্বকে, এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে তারা ওয়েলফেয়ার স্টেটকে গ্রহণ করেছে। জনকল্যাণকর রাষ্ট্র, এটা রাজনৈতিক একটা রাষ্ট্রের নেচারটা কেমন হবে? বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম মহাযুদ্ধের পরে এবং দ্বিতীয় মহাযুদ্ধের আগে 1929 সাল পর্যন্ত বিশ্বের রাষ্ট্র কাঠামোগুলিতে উদারনীতি গণতন্ত্রে পুলিশি রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রের কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দেশকে রক্ষা করা, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, কি তাই তো? এই পুলিশি রাষ্ট্রের ধারণাকে তোমার ত্যাগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছে। রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না, রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষা করবে। তাহলে এই আদর্শটা ভারতের বিদেশ নীতিতে স্থান দেওয়া হলো, ভারতের পররাষ্ট্র নীতিতে স্থান দেওয়া হলো, ভারত ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করবে। অর্থাৎ সেই কারণে ভারতের প্রথম পরিকল্পনা এবং এই পরিকল্পনার তুলনায় দ্বিতীয় পরিকল্পনাতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে শিল্প কারখানা, ভারী শিল্প গড়ার উপরে গুরুত্ব দিয়েছে। দ্বিতীয় পরিকল্পনাতে 1956 সাল ভারত কিন্তু রাষ্ট্রীয় মালিকানাকেও গুরুত্ব দিয়েছে ব্যক্তি মালিকানার পাশাপাশি। আমরা আগেই বলেছি যে ভারতের বিদেশ নীতিতে যেমন একদিকে উদারনৈতিক গণতন্ত্রের অর্থনীতি সমকালীন মিক্সড ইকোনমিকে গ্রহণ করেছে, উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রগুলির যে অর্থনীতি, আবার পাশাপাশি পূর্বতন সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে অর্থনীতি, পরিকল্পিত অর্থনীতি, সেটাকেও ভারত গ্রহণ করেছে, ফরেন পলিসিতে গুরুত্ব দিয়েছে। আর ফরেন পলিসিতে আরেকটা গুরুত্ব দিয়েছে, ভারত উপনিবেশিক শক্তির বিরুদ্ধে, যদিও আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, কি বুঝতে পারছো তো, আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার মাধ্যমে ভারত স্বাধীনতা পেয়েছে, সেই পরিস্থিতিতে যুদ্ধ করার দরকার হয়নি। আর সশস্ত্র লড়াই যেটা হয়েছে সেটা সমকালীন কংগ্রেস নেতৃত্ব সাপোর্ট করেনি, বিরোধিতা করেছে, নৌ বিদ্রোহকে বিরোধিতা করেছে, তেভাগা আন্দোলন, কৃষকরা আন্দোলন করছে সারা ভারতবর্ষে, সেটাকে সমর্থন করেনি। নৌ বিদ্রোহ, সশস্ত্র লড়াইকে লক্ষ লক্ষ শ্রমিকরা সাপোর্ট করছে, লক্ষ লক্ষ সাধারণ মানুষ সাপোর্ট করছে। জনতা এবং ব্রিটিশ পুলিশ খন্ড যুদ্ধ হচ্ছে, তাকে কংগ্রেস সাপোর্ট করেনি, কারণ কংগ্রেস বুঝতে পেরেছে আন্তর্জাতিক পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে ভারতকে স্বাধীন করতে হবে। ওকে, তা না হলে কি সেই সময়ে 1946-এর লক্ষ লক্ষ মানুষ সাম্প্রদায়িক দাঙ্গাতে মারা গেছে।
মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছে। মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন কি বলতো? ওটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা এবং লক্ষ লক্ষ হিন্দু নিহত হয়েছে। সেদিকে মন না দিয়ে স্বাধীনতা কি করে পাবে সেটাকে গুরুত্ব দিয়ে, তাই ভারত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এমন একটা নীতি গ্রহণ করছে যে আমরা সোভিয়েত রাশিয়ার দিকেও যাব না প্রকাশ্যে, আবার আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেও যাব না। এটা হলো জোট নিরপেক্ষ নীতি, ভারতবর্ষের পররাষ্ট্র নীতিতে গুরুত্ব দেওয়া হলো। পাশাপাশি জোট নিরপেক্ষ তাকে গুরুত্ব দিলেও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারত বন্ধুত্ব করেছে, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে, পাশাপাশি অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মিক্সড ইকোনমিকে গ্রহণ করেছে, ইংল্যান্ডের উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনেক বৈশিষ্ট্য ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে। উই দি পিপল অফ ইন্ডিয়া, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন সংবিধানের প্রস্তাবনার প্রথম কথা, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, তাকে অনুসরণ করে ভারতের সংবিধানের প্রথম অধ্যায়ে কি, তাই তো? প্রথম অধ্যায়ে যে প্রথম অধ্যায়ে যে উল্লেখ করা হলো উই দি পিপল অফ ইন্ডিয়া, 1 নম্বর ধারায় উই দি পিপল অফ ইন্ডিয়া এই কথা বলা। তাহলে আমরা দেখছি যে ভারত কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। দেখো, শুধু ভারত মার্কিন শিবিরে যোগ দিল না, সোভিয়েত শিবিরে যোগ দিল না, এইটার উপরে নির্ভর করে থাকলো না। ভারত পৃথিবীতে আন্তর্জাতিক ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দিল যে জাতি বিদ্বেষ এর বিরুদ্ধে ভারত লড়াই করবে। জাতি বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, কৃষ্ণকায় এবং শ্বেতকায়ের মধ্যে লড়াই চলছে। আমেরিকায় ইংল্যান্ড সরকার শ্বেতকায় সরকারকে সাপোর্ট করছে এবং পরবর্তীকালে দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কৃষ্ণকায় আন্দোলনকে দমানোর ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বোথা সরকারকে, শ্বেতকায় সরকারকে সাপোর্ট করেছে। ভারত এই জাতীয় বিদ্বেষের বিরোধী, তার পররাষ্ট্রনীতিতে এটা গুরুত্ব দেওয়া হলো। বিশ্বে আমরা জাতি বিদ্বেষকে সমর্থন করি না। এই জাতি বিদ্বেষের যে নীতিটা, এটা গান্ধীজির মধ্যে ছিল, গান্ধীজির আদর্শকে ভারতের পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দেওয়া হলো, জাতি বিদ্বেষ আমরা সমর্থন করি না। ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনকে জোরদার করার জন্য ভারতের বিদেশ নীতিতে স্থান দেওয়া হলো যে আমরা উপনিবেশবাদ তো উঠে গিয়েছে, ইউএনওর চার্টারে লেখা হলো যে উপনিবেশবাদ নিপাত যাক, ইউএনএর চার্টারে লেখা হলো যে সাম্রাজ্যবাদ নিপাত যাক। তত্ত্বগত ভাবে এগুলোকে আর স্বীকার করা হলো না। তাহলে এগুলো স্বীকার না করার ফলে বিশ্বে ওই যে 1945 থেকে 1960 এই সময়ের মধ্যে তোমার 40টা দেশ স্বাধীনতা পেল। তাহলে এই স্বাধীনতার আন্দোলনকে, সংগ্রাম, জাতীয় মুক্তি আন্দোলনকে ভারত বিদেশ নীতিতে স্থান দিল। জাতীয় মুক্তি আন্দোলনকে ভারত সমর্থন করবে। আর জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন ভারত করেছে, তাতে কিন্তু এবং আফ্রিকা মহাদেশের মানুষের, প্রত্যেকটা পরাধীন ভূখণ্ডের মানুষের লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে 1960 থেকে 1970 এই 10 বছরে 31টা দেশ স্বাধীনতা লাভ করেছে। 31টা দেশ। তাহলে ভারতবর্ষের বিদেশ নীতিতে একটা সুদূর প্রসারী যে জাতীয় মুক্তি আন্দোলনকে সাপোর্ট করা। আর জাতীয় মুক্তি আন্দোলন মানে কি? পরাধীন ভূখণ্ড এই আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করবে। কি ক্লিয়ার হলো তো? তাহলে ভারতের বিদেশ নীতি জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করবে, জাতি বিদ্বেষ, কৃষ্ণকায় শ্বেতকায় লড়াইয়ে কৃষ্ণকায়দের সমর্থন করবে। অর্থাৎ এখানে জাতির যে শ্রেষ্ঠত্ব, সাদা মানুষই অধিকার পাবে, বেঁচে থাকবে, তারা সরকার গঠন করবে, আর যারা কৃষ্ণকায় ওদের অধিকার পাবে না। এই নীতিটাকে ভারত বিরোধিতা করেছে। ভারত
নয়া উপনিবেশবাদের বিরোধিতা, উপনিবেশবাদ নিপাত যাক এ কথা বলা হলো, কিন্তু উপনিবেশিক শক্তি পরাধীন ভূখণ্ডে তারা রাজত্ব করেছে দীর্ঘদিন। সেই ভূখণ্ড আজকে স্বাধীনতা পেয়েছে। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির সঙ্গে উপনিবেশিক শক্তি বন্ধুত্ব করবে, সম্পর্ক রাখবে এবং আর্থিক আধিপত্য বিস্তার করবে। অর্থাৎ আগে যে পরাধীন ভূখণ্ডের উপর রাজনৈতিক আধিপত্য ছিল, অর্থনৈতিক আধিপত্য ছিল, এবার রাজনৈতিক আধিপত্যটা থাকলো না, স্বাধীন হয়ে গেল দেশগুলি, ভূখণ্ডগুলি, এবং তারপরে অর্থনৈতিক আধিপত্য অব্যাহত রাখতে হবে। এটাকে বলা হয় নয়া উপনিবেশিকতাবাদ। কি বললাম? তাহলে ভারতের পররাষ্ট্র নীতিতে নয়া উপনিবেশিকতাবাদের বিরোধিতা করা হলো, স্থান দেওয়া হলো। ভারতের বিদেশ নীতিতে নয়া সাম্রাজ্যবাদের বিরোধিতা করা হলো। সাম্রাজ্যবাদী শক্তি সে সামরিক শক্তি দিয়ে অন্য দেশ দখল করে নিয়ে তার উপর নিজের আধিপত্য স্থাপন করে, সেখানে সেই ভূখণ্ডকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে ফেলা, এটা হলো সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদ নিপাত যাক এটা সনদে বলা হলো, কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তির ক্যারেক্টার হলো যে সাম্রাজ্য বিস্তার করবে যে কোনো অজুহাতে। মানবতা, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবতার ইস্যু, মানবতার এক্সকিউজ দেখিয়ে অন্য ভূখণ্ডে সেনা পাঠাবে, সন্ত্রাসবাদ দমনের নামে সেখানে সেনা পাঠাবে, সাম্রাজ্যবাদী শক্তিশালী রাষ্ট্র, সবল রাষ্ট্র, এসবের বিরুদ্ধে ভারত রুখে দাঁড়াবে। ভারতের বিদেশ নীতি এটা বলা হবে। সাম্রাজ্যবাদ নির্বাত যাক তত্ত্বগত, কিন্তু সাম্রাজ্যবাদ আছে নয়া সাম্রাজ্যবাদ হিসাবে। এই নয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, নয়া উপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারত জোট নিরপেক্ষ আন্দোলন করবে, জোট নিরপেক্ষ আন্দোলন করবে। তাহলে ভারতবর্ষের এই বিদেশ নীতি আমরা দেখছি যে তবুও ভারত কিন্তু জোট নিরপেক্ষ হলেও সত্যিকারের জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করতে পারেনি অনেক ক্ষেত্রে। পাকিস্তান ভারত যুদ্ধ হওয়ার সময় 1971 সালে পাকিস্তানে অ্যাটাক করে। পাকিস্তানের পূর্ব অংশ, পূর্ব পাকিস্তান, সেখানকার অবহেলিত জনগণ তাদের অত্যাচার, তাদের উপর অত্যাচার, হত্যার লীলা চালু করলে, দর্শন শুরু করলে তারা সংগ্রাম করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পার্টি সেই আন্দোলনকে ভারত সাপোর্ট করে এবং ভারত মিলিটারি দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণকে সাপোর্ট করলে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়। কি তাই তো? এই সময়ে, এই যুদ্ধের আগেই ভারত সোভিয়েত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এবং চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাক যুদ্ধে 71-এর যুদ্ধে 7টি সপ্তম নৌবহর সমুদ্র বঙ্গোপসাগরে পাঠায় পাকিস্তানের পক্ষে, ভারতের বিপক্ষে। চুক্তি অনুযায়ী সোভিয়েত রাশিয়া সরকার ভারতে 40টা যুদ্ধ জাহাজ পাঠায়, সাবমেরিন পাঠায়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলি পিছু হটতে শুরু করে এবং ভারতের সঙ্গে যুদ্ধ করেনি। তাহলে আমরা দেখছি ভারত তো জোট নিরপেক্ষতার নীতি আদর্শ গ্রহণ করতে পারলো না পরিস্থিতি অনুযায়ী। কি তাই তো? আবার মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পাকিস্তানকে সাপোর্ট করেছে। তাহলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে সতর্ক থাকতে হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের যতবার জোট নিরপেক্ষ দেশ, তবু অশুভ শক্তিকে দমানোর জন্য ভারত যুদ্ধ করতে ছাড়বে না, ভারতের জাতীয় স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। 1947 সালে কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে। 1962 সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে। 1965 সালে পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে, ভারত যুদ্ধ করে মোকাবেলা করেছে। 1971-এ পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব, এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে। 1974 সালে পোখরানে
পরমাণু বোমা বিস্ফোরণ ঘটালে এখানে আমেরিকা ভারতের বিপক্ষে নীতি গ্রহণ করেছে, যেখানে সোভিয়েত ইউনিয়ন সমর্থন করেছে। পশ্চিমের দেশগুলো কাশ্মীর প্রশ্নে পূর্বতন সোভিয়েত রাশিয়া বাদে এবং এখন রাশিয়া বাদে পূর্বে 4টি রাষ্ট্রই কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছে। সোভিয়েত রাশিয়া ভিটো দিয়ে কাশ্মীরের আভ্যন্তরীণ নির্বাচন বন্ধ করে দিয়েছে, গণভোটের নির্বাচন বন্ধ করে দিয়েছে, এখানে ভারতের পাশে দাঁড়িয়েছে। এখন রাশিয়া সাপোর্ট করছে। এখন আমেরিকা সবসময় দ্বিচারিতা করে ভারতের সঙ্গে। তাহলে ভারতের পররাষ্ট্র নীতি 1945 থেকে 1947 ভারত স্বাধীনতা পেয়েছে, সেই সময় থেকে দ্বিমেরু প্রবণ রাজনীতির আবহাওয়াতে, ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতে ভারত কিন্তু নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে। কিন্তু 1991 সালে দ্বিমেরুবাদের দুটি মেরুর একটি মেরু সোভিয়েত রাশিয়া, মস্কো রাজধানী, তার পতন ঘটেছে। কি সেখানে সমাজতন্ত্র ভেঙে তৈরি হয়েছে পুঁজিবাদী রাষ্ট্র রাশিয়া। আর পূর্বতন সোভিয়েত ভেঙে আরো 15টা রাষ্ট্র তৈরি হয়ে গিয়েছে। তার মধ্যে ইউক্রেন একটা রাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে তোমরা দেখছো যে যুদ্ধ চলছে রাশিয়ার। ভারত নিরপেক্ষ নীতি গ্রহণ করলেও ভারতের বেশি সমর্থন আছে কিন্তু রাশিয়ার থেকে। তাহলে ভারতের বিদেশ নীতিতে আমরা দেখছি 91 সাল পর্যন্ত জোট নিরপেক্ষ যে ভূমিকা, জোট নিরপেক্ষতা যে আন্দোলন, সেটা কিন্তু থেকেছে। তারপরে 91 পরে একটা মেরু, সোভিয়েত ইউনিয়নের মেরু পতন ঘটেছে, বিশ্বের সমাজতান্ত্রিক শিবির ভেঙে গিয়েছে। বিশ্বের সমাজতান্ত্রিক শিবির রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, যুগোস্লাভাকিয়া, এইসব দেশের সমাজতন্ত্র এর পতন হয়েছে, পুঁজিবাদী শাসন কায়েম হয়েছে। পূর্ব জার্মানি, যেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, সমাজতন্ত্র ভেঙে গিয়েছে। পূর্ব এবং পশ্চিমে দুটি জার্মানি ছিল, এক হয়ে রাষ্ট্র গঠন করেছে। তাহলে ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে, কিন্তু ভারত এখন জোট নিরপেক্ষ আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এই অর্থে যে দুটি শিবির নেই। 91 পরে এক মেরুবাদের রাজনীতি। 2001 সাল থেকে 2001 11ই সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর আক্রমণ হলে এবং হোয়াইট হাউসের উপর সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দা লাদেন নেতৃত্বে হামলা আর উপক্রম করলে তখন থেকে বিশ্ব রাজনীতি কিন্তু আমরা দেখছি বহুমেরু কেন্দ্রিক। এই বহুমেরু কেন্দ্রিক রাজনীতি ভারতের বিদেশ নীতি আমি পরে ভিডিও আলোচনা করব। আজকের আমি প্রাথমিক আলোচনা করলাম যে 1947 থেকে 1991 পর্যন্ত ভারতের যে পররাষ্ট্র নীতি, সেই নীতি সম্পর্কে একটা ধারণা দিলাম। পরবর্তীকালে অন্য ভিডিওতে 1991 সালের পর থেকে যে ভারতের বিদেশ নীতি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশ স্থায়ীভাবে বন্ধু হতে পারে না, আবার কোনো দেশ স্থায়ীভাবে শত্রু হতে পারে না। সময়ের পরিবর্তনের সাথে সাথে আন্তর্জাতিক পরিস্থিতি, পরিবেশ পরিবর্তিত হয়, আর সেই পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রত্যেকটা রাষ্ট্রেরই বিদেশ নীতিতে পরিবর্তন আসে। তাই ভারতের বিদেশ নীতিতেও আমরা পরিবর্তন এসেছে, সেটা একাধিক ভিডিওতে আমাকে আলোচনা করতে হবে। আমি পরে তোমাদেরকে আলোচনা করব। এই বলে আজকে আলোচনা শেষ করব।